আজকে আপনাদের এখানে একটু অসময়েই আমরা আবেদন করেছিলাম আসার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা এখানে এসেছি আপনাদের কাছে কিছু বিষয় বলার জন্য। আমার সাথে সম্মানীয় সাংসদ পার্থ ভৌমিক তিনিও আছেন। আজকে রবিবার, কিন্তু সেই রবিবারের দিনও আপনাদের এখানে আসতে বলা, কারণ আপনারা নিশ্চয়ই গোটা ঘটনা প্রবাহের গুরুত্ব বোঝেন, তাই আপনাদের কাছে আবেদন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। স্যার, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই নামক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একটা সময় নির্ঘণ্ট দেওয়া হয়েছিল। সেই নির্ঘণ্ট দেখে বারবার তৃণমূল কংগ্রেস বলেছে যে এটা এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়। এই প্রক্রিয়াটা এত দ্রুততার সাথে করলে সেটা মানুষের পক্ষে অন্য একটা মানসিকতা তৈরি করে, যেখানে মানুষ আতঙ্কিত হয়, ভীত হয় এবং প্রক্রিয়াটার সাফল্য হয় না। আমরা খুব পরিষ্কার করে দিয়ে বলতে চাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমরা কিন্তু এই স্যারের প্রক্রিয়ার বিরুদ্ধে নই, কিন্তু যেভাবে করা হচ্ছে সেই প্রক্রিয়ার বিরুদ্ধে। খুব তাড়াতাড়ি এই বলে দিলাম 4 নভেম্বরের মধ্যে আমরা আরম্ভ করে দেব স্যারের প্রক্রিয়া, 4 ডিসেম্বরে শেষ হবে এনিউমারেশন ফর্ম নেওয়া, তারপরেই 9 তারিখে খসড়া তালিকা বেরিয়ে যাবে, তারপরেই সব অবজেকশন নিয়ে 31শে জানুয়ারি বেরিয়ে যাবে, যার অবজেকশন তার হিয়ারিং হয়ে যাবে 31শে জানুয়ারির মধ্যে শুনানি, আর তারপরেই 7ই ফেব্রুয়ারি খসড়া লিস্ট বেরোবে। আমরা বারবার বলেছিলাম যে এটা হয় না, এটা হতে পারে না, কারণ যে প্রক্রিয়া আগে প্রায় 2 বছর সময় লেগেছে, সেই প্রক্রিয়া হঠাৎ 1 মাস 2 মাসের মধ্যে কি করে শেষ হয়ে যায়। কালকে এ কথা আমরা গতকালও বলেছি, আগেও বলেছি, আমাদের সাংসদের দল, প্রতিনিধি দল গেছে, কিন্তু আমরা দেখলাম কি হঠাৎ নির্ঘণ্টের একটা পরিবর্তন হয়ে গেল। এখন কি হলো, 1 সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হলো, অর্থাৎ 4 তারিখ যেটা শেষ হওয়ার কথা ছিল সেটা 11 তারিখ, যে খসড়া তালিকা 9 তারিখ বার করার কথা ছিল 9ই ডিসেম্বর সেটা 16ই ডিসেম্বর, যেটা হিয়ারিং শেষ হওয়ার কথা ছিল 31শে জানুয়ারি সেটা হয়ে গেল 7ই ফেব্রুয়ারি, আর পূর্ণ তালিকা অর্থাৎ ফাইনাল লিস্ট সেটা বেরোবে কবে, 7 তারিখ বলেছিল 14ই ফেব্রুয়ারি, একদম ভ্যালেন্টাইন ডেতে। তো বুঝুন এখন, তাহলে স্বীকার করা হলো যে প্রক্রিয়াটা, যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয়। তৃণমূল কংগ্রেস সঠিক কথা বলেছে, এটা তো প্রকারান্তরে এটা তো স্বীকার করা হলো নাকি। জাতীয় নির্বাচন কমিশন রাতের অন্ধকারে এই সময়সীমা পাল্টে দিল। এটা কি হলো তাহলে? এত 40 জনের ওপর যে মারা গেল তার দায়টা কে নেবে? রক্তের দায়, হাতে রক্ত কার লেগে? স্বীকার তো করে নেওয়া হলো সময়সীমা বাড়িয়ে যে দায়টা তাদেরই ছিল। তাহলে এর উত্তরটা কে দেবে যে এতজন মানুষকে যে আমরা হারালাম? তাহলে সেই কথাটা কে এর জবাব দেবে মানুষের কাছে? প্রান্তিক মানুষ তারা এই আতঙ্কের শিকার হয়েছেন। কখনো বাংলাদেশে চলে যাবেন, বাংলাদেশের মানুষ, সীমান্তবর্তী এলাকা যেন খালি আমাদের বাংলা আর কোথাও নয়। আবার কখনো রোহিঙ্গা, বাবারে বাবা, নানা রকম বলা, মানুষকে আতঙ্কের মধ্যে ফেলা।
আমরা বারবার বলেছিলাম এরকম করো না, এরকম করা যায় না, এটা হয় না, কিন্তু তাতে তখন কর্ণপাত করেনি, পরে কিন্তু বুঝেছে ভুলটা স্বীকার করলো। তা আমরা বলতে চাই যে যখন বিরোধীদের পক্ষ থেকে বিরোধী দলনেতা সহ অন্যান্যরা তারা বলছেন 1 কোটি বাদ যাবে, কখনো বলছেন এই 8 দফায় নির্বাচন এবার হবে না, 2-3 দফায় হবে। আচ্ছা, এটা জানছে কি করে বলুন তো? নির্বাচন কমিশন নাকি স্বায়ত্ত শাসিত একটি সংস্থা? তাহলে এরা জানছে কি করে? তাহলে কি এরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নয়, জাতীয় নির্বাচন কমিশন নয়, এরা আসলে ভারতীয় জনতা পার্টির নির্বাচন কমিশন? তাদের সাথে কথাবার্তা বলেই এগুলো হয় না কি? আমরা প্রশ্ন করতে চাই যে দায় কে নেবে? মৃত্যুর দায় কে নেবে? বিশৃঙ্খলার দায় কে নেবে? আর তৃণমূল কংগ্রেস যে সবসময় সঠিক কথাটা বলে, এটা আর একবার প্রমাণিত হলো। এটা তো বলবেন কি করতে চেয়েছিলেন আসলে? চুপচাপ ঢাকবেন পাপ। আরে মানুষের কাছে চাইতে হবে মাপ, হাত জোর করে। এটা মনে রাখুন, তৃণমূল কংগ্রেস যেটা বলে সেটা সঠিক কথা বলে। আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছিলেন এই কথা, এত তাড়াতাড়ি করবেন না। যদি সব ভুল হয়ে থাকে আগে, তাহলে আগের নির্বাচনগুলোও ভুল হয়ে গেছে, 24 সালেও নির্বাচন তাহলে ভুল। আপনি সময় নিয়ে করুন। 24 সালের নির্বাচনটা ঠিক হলো, আপনি রইলেন কেন্দ্রের সরকারে, কিন্তু বাকি 25 সালে এসেই আপনার মনে হলো যে তড়িঘড়ি করে দিতে হবে। প্রশ্নও তুলেছিলেন, 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমার সঙ্গে মাননীয় সাংসদ পার্থ ভৌমিক আছেন, তিনিও তার কথা বলবেন দলের পক্ষ থেকে। এই যে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাননীয় সাংসদের পক্ষ থেকে তোলা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন এই 5টি প্রশ্ন। সেই 5টি প্রশ্ন সব রাজ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, হঠাৎ স্পেশাল রিভিশন হচ্ছে কোথায়? না অসমে। অসম কি সীমান্তবর্তী রাজ্য নয়? আমরা প্রশ্ন করতে চাই, উত্তর পূর্বে আরো রাজ্যগুলো কি সীমান্তবর্তী রাজ্য নয়? খালি বাংলায় কি সীমান্তবর্তী রাজ্য? এই প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ। আমি আগেও বলেছি, এই প্রশ্নটাই তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ত্রুটিপূর্ণ যদি আগের তালিকা হয় তাহলে স্টেপ ডাউন করুন, সরকার থেকে বেরিয়ে আসুন, ত্রুটি মুক্ত নির্বাচন কমিশনের একটা লিস্ট হোক, ভোটার লিস্ট, সেইটাতে আবার লড়াই করে আসুন। তার উত্তর নেই। এই যে এত মৃত্যু হয়েছে অপরিকল্পিতভাবে, পরিকাঠামোহীন একটা ক্ষেত্র তৈরি করে, তার উত্তর দেবে কে, দায় নেবে কে, সে কথাও তিনি তুলেছিলেন। উদ্বেগ প্রকাশ করেছিলেন যে বিজেপির তুচ্ছ অভিযোগগুলো প্রাধান্য পাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যখন সঠিক অভিযোগ করছে সেটা প্রাধান্য পাচ্ছে না। কিন্তু আজকে প্রকারান্তরে তৃণমূল কংগ্রেসের কথাটাকেই স্বীকার করতে হয়েছে। আর তিনি দাবি করেছিলেন যে ওই 1 কোটি ভোটার বাদ যাবে, ইলেকশন অত দফায় হবে না, এত দফায় হবে। বাবা, কার সাথে ভাব? আমরা প্রশ্ন করতে চাই, কার সাথে ভাব? কোনো উত্তর নেই। মুখ্য নির্বাচন কমিশনার তিনি কিন্তু এখনো অবধি একটা কথারও উত্তর দেননি। ওই চুপচাপ ঢাকতে হবে পাপ। আমরা আবারও বলছি, চাইতে হবে মাপ। এটা মনে রাখবেন, জনতার কাছে, জনতার ওপরে কেউ নেই। আমি মাননীয় সাংসদ আমাদের পার্থ ভৌমিক, তাকে তার কথা বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়কে। তিনি তার কথা দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিস্তারিতভাবে বলেছেন। এর সঙ্গে অতিরিক্ত দুটো কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই।
যে কোনো কাজ করতে গেলে তার একটা পরিকল্পনা দরকার। একটা মানুষ যখন তার বাড়ি তৈরি করে তারও একটা প্ল্যান থাকে। আমরা প্রথম দেখলাম যে ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ দপ্তর, স্বয়ংশাসিত সংস্থা নির্বাচন কমিশন, উইদাউট এনি প্ল্যানিং, নেই কোনো পরিকাঠামো, নেই কোনো প্ল্যানিং, কোনো ফিল্ড ভিত্তিক প্রস্তুতি, তারা এসআইআরটা জোর করে চাপিয়ে দিলেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার একটা কথা বলেছেন যে যে কাজটা 2 বছরের সেটা কি করে 2 মাসে করা সম্ভব, এবং এই কাজটা যদি পরিকল্পনা ভিত্তিক করতে হতো তাহলে অনেকগুলো পরিকল্পনা করার দরকার ছিল নির্বাচন কমিশনের। প্রথম কি, বিএলওদের সঠিক প্রশিক্ষণ দেওয়া। সেকেন্ড কি, অ্যাপের গ্লিচ এটা দূর করা। থার্ড কি ছিল, ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা। ফোর্থ কি ছিল, ভোটার তালিকায় অসঙ্গতি কোথায় কোথায় আছে সেটাকে মানে পুরোটাকে না দেখে তারা হঠাৎ করে জোর করে একটা চাপিয়ে দিতে চাইল। এর ফলস্বরূপ আমরা কি দেখলাম, যে সারা পশ্চিমবাংলার মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে গেল। আজ অবধি এখন যখন আমরা প্রেস কনফারেন্স করছি 40 জন মারা গেছেন, তাতে বিএলওরা আছেন, সাধারণ মানুষও আছেন। আপনারা জানেন অনেক শিক্ষক রাজ্য নির্বাচন কমিশনের, যেটা কেন্দ্রীয় সরকারের অধীন, সেই ইসি দপ্তরের সামনে তারা ধর্নায় বসেছেন, কারণ তাদের সহকর্মীরা মারা যাচ্ছেন। আমার বক্তব্য খুব পরিষ্কার, যে তৃণমূল কংগ্রেস যে কথাটা বারবার বলছিলেন, কিংবা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে প্রতিনিধি দল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে গেছিলেন, তার কোনো সদুত্তর তো আমরা পাইনি, কিন্তু একটা রেজাল্ট আমরা পেয়েছি যে নির্বাচন কমিশনও বুঝতে পারছেন যে তারা কতটা নির্লজ্জভাবে ভারতীয় জনতা পার্টির হয়ে দালালি করছেন। এটা আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনার, তার যে স্বয়ংশাসিত ভূমিকা, তার যে নিরপেক্ষতা, সেটা খুব দুঃখজনকভাবেও আমরা বলতে বাধ্য হচ্ছি, তিনি তার গরিমা হারিয়েছেন। এবং ভারতীয় জনতা পার্টি এবং সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর আমরা দেখছি একটার পর একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্মকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এদের নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা, কোর্টকে মাঝে মাঝে শুধু নয় ভীষণভাবে প্রভাবিত করে বিরোধী দলের উপরে আঘাত হানার অপচেষ্টা, সংবাদ মাধ্যমকে হয় ভয় দেখিয়ে নইলে অন্য কোনো রকমভাবে জোর করে নিজেদের পক্ষে বলানোর চেষ্টা করাটা, এবং সর্বশেষ ভারতীয় নির্বাচন কমিশন তাদেরও নিরপেক্ষতাকে তুলে দিয়ে নিজেদের দলের স্বার্থে কাজে লাগানো। এবং যার প্রথম ধাপ আমরা দেখেছিলাম, আগে কি ছিল, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। আমরা দেখলাম সুপ্রিম কোর্টের বিচারপতির জায়গাটাকে ক্যান্সেল করে প্রধানমন্ত্রী মনোনীত এক ব্যক্তির নাম, অর্থাৎ 2:1 করে দেওয়া হলো, যাতে নির্বাচন কমিশনারকে নিজেদের পছন্দ মতো বসানো যায়। এবং সেই পছন্দ মতো নির্বাচন কমিশনারের নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। আমার প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি কিংবা জ্ঞানেশ কুমার তারা কি মৃত্যুর দায় নেবেন? আমার প্রশ্ন, এই যে 40 জন মারা গেলেন, বাংলার একজনও বিজেপির নেতা, কেন্দ্রের একজনও বিজেপির নেতা, একজনও নির্বাচন কমিশনারের কোনো লোক এই 40টা পরিবারের কারোর খবর নিয়েছেন? আমাদের প্রশ্ন, 2002 সালে যাদের নাম ছিল তাদের মধ্যেও অনেকে আত্মহত্যা করলেন কেন? কারণ একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। বিরোধী দলের নেতা কোথা থেকে জানছেন যে 1 কোটি লোকের নাম বাদ যাবে? কোথা থেকে তিনি জানতে পারছেন? এবং তিনি যেদিন থেকে বলা শুরু করলেন 1 কোটি লোকের নাম বাদ যাবে, তারপরেই এই মৃত্যুর মিছিল শুরু হয়ে গেল। তাহলে এই মৃত্যুর দায়িত্ব জ্ঞানেশ কুমার, বিরোধী দলের নেতা কিংবা বিজেপি নেতারা নেবেন কি? দেখুন, আমরা এসআইআর এর বিরুদ্ধে নই, কিন্তু আমরা পরিকল্পিত এসআইআর এর পক্ষে। কিন্তু তার আগেও একটা প্রশ্ন আছে, যে অন্য দেশের সীমান্তবর্তী এলাকা চিহ্নিত করে যদি এসআইআর করা হয়, তাহলে কেন শুধু বাংলা?
কেন ত্রিপুরা নয়, কেন মিজোরাম নয়, কেন মণিপুর নয়, কেন অরুণাচল নয়, কেন আসাম নয়, কেন শুধু বাংলা? এই প্রশ্ন কি আমাদের কারোর মনে জাগতে পারে না? তার মানে ইচ্ছাকৃতভাবে বাংলাকে আক্রমণ করা হচ্ছে। আমিও আপনাদের আজকে বলে যেতে চাই যে যখন পূর্ণাঙ্গ ভোটার তালিকা বার হবে, ধরে নিলাম যে অবৈধ ভোটারের তালিকা বাদ যাবে, আমার ধারণা মৃত ভোটারের নাম বাদ যাবে, কিছু শিফটেড লোকের নাম বাদ যাবে, এবং ওপার বাংলা থেকে কিছু আসা শরণার্থী হিন্দু মানুষ যারা বাংলাদেশ থেকে হয়তো এসে থাকতে পারেন, এখানেই জীবন জীবিকা অর্জন করছেন, সেই সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম, রাজবংশী সম্প্রদায়ের মানুষের নাম, সেই নামগুলো বাদ যাবে। আমার জানতে ইচ্ছা করে, কিংবা আমরা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করব যে যাদের নাম বাদ গেল তাদের মধ্যে স্যার কতজন রোহিঙ্গা আছে, তার সংখ্যাটা একবার দয়া করে প্রকাশ করুন। স্যার সংখ্যাটা প্রকাশ করুন, কত মতুয়া হিন্দু সমাজের নাম আপনি বাদ দিলেন। আমরা বিনীতভাবে প্রশ্ন করব, স্যার দয়া করে বাংলার মানুষকে জানান কত রাজবংশী সম্প্রদায়ের নাম আপনি বাদ দিলেন। স্যার আপনি দয়া করে জানান কত দলিত আদিবাসী মানুষের নাম বাদ দিলেন। স্যার আপনি দয়া করে জানান কত গরিব মানুষ যারা নিজেদের জীবন জীবিকা চালাতে গিয়ে তাদের এক একটা দিন ক্ষয় হয়, তাদের কাছে সব কাগজপত্র থাকে না, সেই কত অসংখ্য গরিব মানুষের নাম বাদ দিলেন। এই প্রশ্নটা তো আমরা করব। তার আগে পায়ে পা মিলিয়ে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, তাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তার লড়াই চালিয়ে যাবে। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাব, ওরা বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাবে। বাংলাকে ওরা চতুর্দিক থেকে বঞ্চিত করছে। আমি শুনলাম বিজেপির নেতা বলছে যে 1 বছরের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। আমার অবাক লাগে, আমার হাসি পায়। নভেম্বর মাস থেকে এসআইআর প্রক্রিয়া চালু করেছে, মানে বিএলওরা, এসডিও, ডিএম সব নির্বাচন কমিশনের আন্ডারে। মানুষের রায়ে মে মাস অবধি আমরা নির্বাচিত সরকার, অথচ এখন ডিএম, এসডিও, বিএলও সব পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশনারের দ্বারা। উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে, কারণ ভোটার লিস্টের কাজে ডিএম, এসডিও, বিডিও সব জড়িত হয়ে রয়েছে, এবং তারা উন্নয়নের কাজে মাথা দিতে পারছেন না, কারণ তাদের উপর নির্বাচন কমিশনের এত চাপ আছে। তাহলে নভেম্বর থেকে মে, এমনিই তো 6 মাস চলে গেল। আপনি যা ইচ্ছা করুন, ইডি করুন, সিবিআই করুন, ইনকাম ট্যাক্স করুন, কোর্ট করুন, সংবাদ মাধ্যম দিয়ে আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করুন, আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে বিভ্রান্তিমূলক খবর ছড়ান, কিন্তু বাংলার মানুষ যদি মমতা ব্যানার্জির পাশে থাকে, আপনাদের ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসকে আপনারা বাংলা থেকে সরিয়ে দেবেন। বিরোধী দলের নেতা বলছেন 1 কোটি মানুষের নাম বাদ যাবে। আপনারা দেখুন, ভিডিওটা দেখুন, দেখুন আপনারা কি করে বলতে পারেন তিনি। 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। 1 কোটি নাম বাদ যাবে লিখে, 1 কোটি নাম বাদ যাবে লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে। পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম কোয়াবে। পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম কোয়াবে। 1 কোটি 20 লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। যে বিহারে যদি 56 লক্ষ নাম বাদ যায়, এটা বর্ডার, স্বাভাবিকভাবে তার থেকে বেশি হওয়া উচিত হিসেবে মতো, এ তো লজিক বলে। প্রচুর হিন্দুদেরও ভোট বাদ যাবে। বিহারের ধাঁচে যদি এখানে হয় সার্কুলেশন, তাহলে এদের নাম কি করে রক্ষা করবেন? কমপক্ষে 50 লক্ষ উদ্বাস্তুদের নাম বেরোবে। 1 কোটিও হতে পারে, 1 কোটিও হতে পারে। আপনারা নিজেরা শুনছেন বিজেপি নেতারা কি বলছে। তাহলে যারা এতদিন মতুয়া সমাজের ভোট নিলেন, যারা এতদিন উদ্বাস্তু যারা এসছে তাদের ভোট নিলেন, আজকে তারাই বলছেন সেই নামগুলো বাদ যাবে। অর্থাৎ বিজেপির কি চরিত্র সেটা বাংলার মানুষ অনুধাবন করতে পারছে। আপনারা বলুন তো, কেন মানুষ বারে বারে লাইনে দাঁড়াবে? আপনারা বলতে পারেন ডিমনিটাইজেশনের সময় বলেছিল আপনারা লাইনে দাঁড়ান, সমস্ত কালো টাকা আমরা
বাজার থেকে শেষ করে দেব। কালোবাজারি শেষ হলো? যদি কালোবাজারি শেষ হতো তাহলে এত ইনকাম ট্যাক্স সিডি রেট হতো বিভিন্ন ব্যবসায়ীদের বাড়িতে? আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই। উনি বলেছিলেন যে আমরা উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ করে দেব, কাশ্মীরে 370 ধারা রদ হলেই নাকি সব উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ হয়েছে? আজকে বাংলার মানুষ জিজ্ঞেস করছে। যদি উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ হয়ে থাকে তাহলে পাহেলগাঁওয়ে আমার বোনের সিঁদুর কেন মুছে গেল? এই প্রশ্ন তো বাংলার মানুষ করছে। বাংলার মানুষ প্রশ্ন করছে এসআইআর এর ফলে ইতিমধ্যেই আমার বাংলায় 40 জন মানুষ মারা গেল কেন? যিনি উগ্রপন্থা ধ্বংস করতে পারেননি, যিনি কালোবাজারেই ধ্বংস করতে পারেননি, তিনি কিভাবে বলছেন যে অবৈধ ভোটারদের নাম বাদ দিয়ে আমি বৈধ ভোটার তালিকা প্রকাশ করব? আর ভোটার তালিকাটা যদি অবৈধ হয়, মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী, আপনি কিছু মনে করবেন না, আপনি তাহলে তো সেই অবৈধ ভোটারদের দ্বারাই নির্বাচিত প্রধানমন্ত্রী। তারপরে আপনি কি করে প্রধানমন্ত্রীর পদে বসে আছেন? তাহলে তো আপনার পদত্যাগ করা উচিত, কারণ আপনি অবৈধ ভোটারদের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী। আপনি পদত্যাগ করুন, সমস্ত সাংসদদের পদত্যাগ করতে বলুন। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পদত্যাগ করতে রাজি আছি। তারপরে সারা ভারতবর্ষে একসঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে, আপনারা তো বলেন মাঝে মাঝে, তো আপনারা এসআইআর প্রক্রিয়া চালু করে দিন না, তারপরে ভোট হোক, আমরা দেখি কে ক্ষমতায় আসে। স্পেসিফিক 5টা প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তার উত্তর কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিতে পারেনি। রাজ্য নির্বাচন কমিশনারের কাছে, যিনি প্রতিনিধি কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের, তার কাছে আমরা 8টা চিঠি দিয়েছি, একটারও জবাব পাইনি। আপনারা কল্পনা করতে পারেন একটা রাজনৈতিক দল 8খানা চিঠি দিচ্ছে, তার কোনো প্রত্যুত্তর নেই? তাহলে কিভাবে চলছে? বিজেপি এজেন্ট খুঁজে পাচ্ছে না। যখন এজেন্ট খুঁজে পাচ্ছে না, তখন নির্বাচন কমিশন বলে দিল বিধানসভার যে কোনো জায়গায় থাকলে এজেন্ট হতে পারবে, বিএলও 2 হতে পারবে। অর্থাৎ বিজেপি যা যা বলছে সেই মতো নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যে বিজেপির নেতারা এটা বলছেন, মানে বিজেপি নেতারা বিধানসভা ভিত্তিক কোনো তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিচ্ছেন যে এতগুলো নাম বাদ দিয়ে দেওয়া হোক, এবং এটাও দেখবেন পরবর্তীকালে প্রকাশ্যে আসবে আসবে আসবে। আমি কনফার্ম, নইলে এত শিওর হয়ে কি করে বলে যে 1 কোটি নাম বাদ যাবে? তার মানে বিধানসভা ভিত্তিক ওরা কোনো তালিকা ওরা নির্বাচন কমিশনের কাছে জমা দিচ্ছে, যাতে যারা বিজেপি বিরোধী মানুষ, যারা মমতা ব্যানার্জির পক্ষের মানুষ, তাদের নামের তালিকা শুভেন্দু অধিকারীরা জমা দিচ্ছে। আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি। আমাদের বিনীত প্রশ্ন যে বিজেপি এটা বলার পরেও নির্বাচন কমিশনের কোনো প্রত্যুত্তর নেই। নির্বাচন কমিশনারও একবারও বলছে না যে বিজেপির এখানকার বিরোধী দলের নেতা কিংবা অন্য নেতারা যা বলছেন সেটা সঠিক নয়, একবারের জন্য বলছেন না। কেন বলছেন না? তাহলে তাদের অবস্থানটা কি? আমাদের একটাই প্রশ্ন, একটাই তার জিজ্ঞাসা, যে পরিকল্পনাহীন এই যে এসআইআর এর স্ট্রাকচার, এইটাকে সত্যি সত্যি সঠিকভাবে রূপায়িত করতে গেলে ন্যূনতম 2 বছর দরকার। এত তড়িঘড়ি এটা করা সম্ভব নয়। আমি আপনাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমি পার্থ ভৌমিক, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, আমরা সবিনয়ে আপনাদের বলতে চাই যে আপনারাও সংবাদ মাধ্যম, গণতন্ত্রের একটা বড় পীঠস্থান, আপনারা প্রকৃত ঘটনা মানুষের সামনে তুলে ধরুন। আপনাদের যদি মনে হয় আমরা কোনো লজিকের বাইরে কথা বলছি, তাহলে নিশ্চিতভাবে আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন। কিন্তু আমার মনে হয় আমরা যে লজিকের ভিত্তিতে কথা বলছি সেটা বাংলার মানুষ মান্যতা দিচ্ছে, এবং বাংলার মানুষের কাছে এটাও আপনাদের পৌঁছে দেওয়া উচিত। এইটুকুই আমাদের বলা।
সামান্য পরিমাণ হলেও তো জয় হয়েছে। তার মানে ওরা স্বীকার 9 থেকে 16, তার মানে ওরা স্বীকার করছে যে ওদের ওইটুকু সময়ের মধ্যে এটা করা সম্ভব না। আমরা আবার এটাও বলছি এই 1 সপ্তাহের মধ্যেও এটা করা সম্ভব নয়, এর জন্য আরও অনেক বেশি সময় দরকার, যেটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ন্যূনতম 2 বছর দরকার সঠিকভাবে ভোটার লিস্টটা ঠিক করার জন্য। আর প্রশ্ন? অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় তাকে স্পেশাল অবজারভার পাঠানো হয়েছে এবং তিনি ফলতাতে গিয়ে আজকে তিনি সেসব জায়গাগুলো দেখেছেন। এই বিষয়ে কি বলবেন? আপনি তো নিশ্চিতভাবে আপনার প্রশ্নের মাধ্যমেই আমার মনে হয় আপনার উত্তর আছে, যে এটা ফলতায় পাঠানো হচ্ছে, নন্দীগ্রামে পাঠানো হচ্ছে না, ডায়মন্ড হারবারে পাঠানো হচ্ছে, বালুরঘাটে পাঠানো হচ্ছে না। আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর আছে। আপনারা অভিযোগ করছেন এদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি আবার বলছেন, তিনি আবার জ্ঞানেশ কুমারের ওপর আক্রমণ করছেন। তিনি আজকে আবার বলছেন যে দিল্লিতে থেকে কাজ হবে না, কলকাতায় এসে কাজ করতে হবে। শ্রমিকবাবুকে আমি দয়া করে বলতে চাই যে শ্রমিকবাবু, আপনার দলের নেতারাই বলছেন 1 কোটি লোকের নাম বাদ যাবে। আপনার দলের নেতারাই তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এজেন্ট হিসাবে কাজ করছেন, তো ওনাকে আর এখানে আসতে হবে কেন? আপনার দলের লোকেরাই তো নির্বাচন কমিশন হয়ে গেছে। শুভেন্দু অধিকারী বলছেন যে সিপিএম কে ভোট দেওয়া মানে পক্ষান্তরে তৃণমূলকেই ভোট দেওয়া। এটা শুভেন্দুবাবু সবচেয়ে ভালো করে জানেন, কারণ সিপিএমের ভোটেই তো বিজেপি এই জায়গায় এসছে। অতএব সিপিএম কি করবে না করবে সেটা বিজেপি থেকে ভালো আর কেউ জানে না। সুকান্ত মজুমদার আজকে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘোষণা করে বলেছেন যে ওর উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, নন্দীগ্রাম থেকে ভোটে লড়তে চান। সুকান্তবাবুকে আমি অনুরোধ করব, আমি শুনেছি ওনারও হাফ প্যান্ট পরা মন্ত্রী, তো উনিও ফুল মন্ত্রী হতে চান, ওনার মনের একটা ইচ্ছে আছে। প্রধানমন্ত্রী হতে চান, ফুল মন্ত্রী না, একেবারে হাফ প্যান্ট থেকে উনি ফুল প্যান্ট পরতে চান। আমি ওনাকে বলবো দিল্লিতে তো আপনি হাফ প্যান্টই থাকবেন, কারণ বিজেপি বাংলার কোনো বিজেপি এমপিকে কোনোদিন পূর্ণমন্ত্রী করবেন না, এবং বিজেপির কাজই হচ্ছে বাংলাকে বঞ্চনা করা। যার জন্য নরেন্দ্র মোদী যখন 2022 সালে বলেছিলেন সবার মাথার উপরে ছাদ হবে, আমরা দেখেছি সেই বাড়ির টাকাটা আটকে রেখেছে বাংলার গরিব মানুষের বিজেপি। আমরা দেখেছি সুপ্রিম কোর্ট রায় দেওয়া সত্ত্বেও এনআরইজিএসের টাকা আটকে রেখেছে বিজেপি। আমরা দেখেছি বাংলার প্রাপ্য 2000 লক্ষ কোটি টাকা, সেটাও আটকে রেখেছে বিজেপি। নির্বাচন কমিশন বলছেন আমি বিএলওদের মাইনে কি 6000 থেকে 12000 করে দিলাম, এমন ভাব দেখাচ্ছেন। আমরা বলছি ওটা 12000 না 50,000 করে দেবো, শুধু আমাদের প্রাপ্য 2,00,000 কোটি টাকাটা রাজ্য সরকারকে দিয়ে দিন। আচ্ছা, এই যে 1 কোটির পাশাপাশি যেটা শোনা যাচ্ছে যে 35 লক্ষ ভোটারের নাম কাটা যেতে পারে, এটা নিয়ে কি বলবেন? এটা কি আরেকটা ত্রাস? দেখুন, ওদের কাজ হচ্ছে, ব্যাপারটা যদি কেউ ডেড ভোটার থাকে কাটবে, এটা নিয়ে তো কেউ বলছে না, বলছে প্রসেসটা এত তাড়াতাড়ি কেন? তার মানেই হচ্ছে যে বৈধ ভোটারকে অবৈধ করার যে ঘৃণ্য প্রচেষ্টা, তার বিরুদ্ধে যদি কোনো ডেড ভোটার থাকে কাটবে। আমরা তো সারের প্রক্রিয়ার বিরুদ্ধে নই, আমরা তো বিরুদ্ধে নই, কিন্তু যেভাবে করছে আমরা তার বিরুদ্ধে। সেই কারণেই তো এটা বলা, 35 লক্ষ কাটবে না 36 লক্ষ কাটবে, আগে থেকে জেনে যাচ্ছে কি করে সেটাই তো বোঝা যাচ্ছে না। আমাদের ওয়ান ট্যাগ লাইন, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, এর বাইরে আমাদের কোনো কথা নেই। ওয়ান ট্যাগ লাইন, কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। No, we have already, on behalf of Trinamool Congress, we had repeatedly said that the time which has been given by the Election Commission of India is not proper to combat the entire situation, because this needs a longer time.
Earlier, we have seen that it has taken almost 2 years to complete the entire process. Then what makes the Election Commission to give only 1 month or 2 months time to complete the entire process? So this is what we said. And now that they have extended, it's true that it's only for a short period. That also needs a revision again. But they have actually admitted their fault, and they have admitted that whatever Trinamool Congress was saying is right. Another question is that we have seen that lots of people, and including BLOs also, anyone committing suicide, Yes. deaths are there in various districts of West Bengal. What's your reaction over No, this? that is what we were saying, that 40 people, more than 40 people have lost their lives. We have lost them. They were all of Bengal. So we have lost them. What is the answer from the end of Election Commission of India? They have not answered this question. Who will take the responsibility of their death? Why such a situation has been created that they, out of fear, they were compelled to suicide? Why this situation was created? Then who will be taking the responsibility? Will BJP take? Will Election Commission take? Because this has to be taken. They are saying that they are neutral. This institution is a neutral institution, has to be a neutral institution, but their work mode doesn't make it sure that they are neutral. They are acting on behalf of the Bharatiya Janata Party. Why? What for? বিজেপি নেতারা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন কয়েকদিন ধরে, তারপরে দেখা গেল যে রাতারাতি 13 জন অবজারভার কমিশন নিয়োগ করলো, তারপরে এরা মাঠে নেমে পড়লো। বিজেপি নেতাদের প্রশ্নের পরই অবজারভার নিয়োগ। এটাই তো আমরা বারবার বলছি যে যা যা বলা হচ্ছে, আমাদের মাননীয় সাংসদও সেটা বললেন, যা বলা হচ্ছে, যখন বিজেপি যাচ্ছে তাদের কোনো কথা নিয়ে, অভিযোগ নিয়ে, তাদের কোনো সমাধান সূত্র, সেটা হয়তো প্রকাশ্যে বলছে না, তলায় তলায় বলছে, সেইটা কিন্তু হয়ে যাচ্ছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, সেটা করে দেওয়া হচ্ছে। তাহলে কি ইলেকশন কমিশন ভারতের ইলেকশন কমিশন, জাতীয় ইলেকশন কমিশন, না ভারতীয় জনতা পার্টির ইলেকশন কমিশন? সুতরাং পর্যবেক্ষক আসুক, পর্যবেক্ষণ করুক, তাতে কোনো অসুবিধা নেই, পর্যবেক্ষণ করবে, কিন্তু তৃণমূল কংগ্রেস যা বলেছে সেটাই যে আজকে সত্য, সেটা কিন্তু প্রমাণিত। সুতরাং ইলেকশন কমিশনকে মানতে হয়েছে, বাধ্য হয়েছে। এই সময়টাও সঠিক অল্প সময়, এটা আমাদের মাননীয় সাংসদও বললেন যে আমরা চাই যে আরও বেশি এই প্রক্রিয়ার জন্য সময় দেওয়া হোক, কিন্তু এই দায় কে নেবে? এই রক্তের দায়টা কে নেবে? আমি আগেই তো বললাম যে এটা কি হলো, এটা হলো ওই চুপচাপ ঢাকছে পাপ, হাতে রক্তের দাগ লেগে আছে, মানুষের কাছে চাইতে হবে হাত জোর করে মাপ। এটা মনে রাখে যেন, পর্যবেক্ষক আসবে, পর্যবেক্ষণ করবে, তাতে কারুর কিছু এমনি তো বলার নেই, কিন্তু আমরা চাইবো যে নিরপেক্ষতা বজায় থাকুক। অ্যাকচুয়ালি আমি বলছি, ওরা নিজেরাও ভালো করে জানে নির্বাচন কমিশন যে এত শর্ট টাইমে করা যায় না। ওরা ভেবেছিল যে তৃণমূল কংগ্রেস এটা প্রতিরোধ করে আটকে দেবে এবং তার পিরিয়ডটা বাড়বে, যাতে ওরা এখানে রাষ্ট্রপতি শাসনটা করতে পারে। এটা ছিল ওদের পরিকল্পনা। কিন্তু আমরা যে রাজ্য সরকার যে এটা বাধা দেবে না, এটা ওরা বুঝতে পারেনি। এটা ওদের যে প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংটা একটু ঘেটে গেছে। এই জন্য মাথা ওদের ঘেটে গেছে। জন্য হয় একটা নির্বাচিত সরকার পড়ে গেলে, ফেলে দিলে, তার 6 মাসের মধ্যে নির্বাচন করতে হয়। তাহলে 1 বছরের জন্য, এই যে মাননীয় সাংসদ বলল 1 বছরের জন্য চাই, মানে জানেই না যে কি চাইতে হবে আর কি চাইবে না। এখন দুধের বাচ্চা যাবে, গিয়ে চাইবে আর দিয়ে দেবে। বাহ, যা খুশি হলেই হলো নাকি? যা খুশি হলেই হলো? আমার তো মনে হয় যে এরপরে আমরা জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অনুরোধ করব যে আপনি BLA-2 বলেছেন বিধানসভা থেকে করে নিতে, এরপরে আপনাকে বোধহয় এদের এজেন্ট বসানোরও দায়িত্ব নিতে হবে। কারণ এরা যতটা টিভিতে, বক্তৃতায়, মাঠে ময়দানে বাজে কথা, অশালীন ভাষা বলতে অভ্যস্ত, এদের বুথে কোনো এজেন্ট নেই। কারণ এদের হয়ে বসার মতো লোক এরা পাবে না। কারণ যাকেই এরা এজেন্ট হিসাবে বসাতে যাবে, সেও বলবে আমার বাবা মাকেও তো তুমি লাইনে দাঁড় করিয়েছো,
আমার বাবা মা ভারতীয় নাগরিক কিনা তার সম্পর্কেও তুমি প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছো। আর যাই হোক, তোমার দলের হয়ে বসবো না। আপনি বলছিলেন যে হ্যাঁ, হয়েছে তো। আমরা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আগে এটাও বলেছি বলেছেন। হ্যাঁ, যে শুধু আমাদের রাজ্যে নয়, অন্যান্য রাজ্যেও এরকম ভাবে চাপ দেওয়ার জন্য বিএলওর মৃত্যু হয়েছে। হ্যাঁ, বলছি তো আমরা তো দুঃখিত সবার তার প্রতি জন্য, সবার জন্য। সহানুভূতিশীল। আমরা তো শুধু বাংলার 40 জনের কথা বলিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার 40 জনের কথা বলেননি, সবার কথা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন, বাংলায় যে 40 জন মারা গেলেন তাদের প্রতি সহানুভূতি একটা বিজেপি নেতা দেখিয়েছে? আমি সেই প্রশ্নটা আপনাদের সামনে করতে চাইছি। আপনি একটু আগে যেটা বললেন যে আপনারা এসআইআর নিয়ে যে অবস্থান নিয়েছেন তাতে বিজেপি কিছুটা ঘেটে গেছে, হ্যাঁ। তো সেই কারণেই কি বিজেপি নেতাদের জন্য মোটিভেশনাল স্পিকার এবং ইউটিউবার দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে? এছাড়া ওদের উপায় নেই। ওরা দেখুন, ওরা না ইউটিউব, ফেসবুক, টুইটার, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সংবাদ মাধ্যম এইসব নিয়ে থাকবে। আর আমরা মানুষের সাথে থাকবো, মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে। I have a question to Parthoda. Parthoda, TMC delegation team met with the Election Commission of India. After that, we have seen that on Election Commission doubles the remuneration of the BLOs. मैंने तो वो पहले बोल दिया, वो जो 6,000 से 12,000 करने के लिए बोला, हमारा जो 2 लाख स्टोर्स जो हमारा पाना है केंद्रीय सरकार से, अगर वो पा जाएगा तो 50,000 दे देगा, 12,000 नहीं 50,000 दे देगा, उसको देने के लिए बोल दीजिए। আপনার যে সিপিএম বাংলা বাঁচাও যাত্রা করছে, এই মাঝখানে ওদের জলপাইগুড়িতে দেখা গেল 200 জন সিপিএম কর্মী তারা সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। নাকি সিপিএম এর আগে বাংলা বাঁচাতে হবে না সিপিএম বাঁচাতে হবে? না, মূলত বাংলার মানুষের এখন যা মানসিক অবস্থা, তারা বলছে যে যারা আমাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তাদের বাংলার মাটিতে জায়গা দেব না। এটা হচ্ছে বাংলার মানুষের মানসিকতা। এবং বাংলার মানুষের অধিকার, বাংলার মানুষের সম্মান, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার পরিবেশ, এটাকে রক্ষা করতে পারে একমাত্র মমতা ব্যানার্জি। তাই বাংলার মানুষ দলে দলে মমতা ব্যানার্জির পতাকার তলায় জড়ো হচ্ছে, সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে। এরই মাঝে কল্যাণীতে পরিচয় গোপন করে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে বাংলাদেশি পরিবারের বিরুদ্ধে একটা তদন্ত এবং তদন্তে মহকুমা প্রশাসন নেমেছে। নামতেই পারে। আমরা তো দেখুন, আমাদের ওয়ান ট্যাগ লাইন, কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। আমরা তো বলছি আমাদের একটাই ট্যাগ লাইন। এবার যা অবৈধ আছে, প্রশাসন, নির্বাচন কমিশন সব কিছু করুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা বলছি একটা বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। কিন্তু আমার মা 84 বছর বয়স, তাকে যদি এখন নতুন করে প্রমাণ দিতে হয় তিনি ভারতীয় নাগরিক কিনা, যে 90 বছর বয়সী মানুষটা, তাকে যদি প্রমাণ দিতে হয় তিনি ভারতীয় নাগরিক কিনা, আমার 92। তার কোনো একটা যদি কাগজ না থাকে, তাকে যদি হিয়ারিংয়ে যেতে হয়, তাহলে এটা অত্যাচার কিনা আপনারা বলুন। আপনাকে যে প্রশ্ন করে আপনি কি ভারতীয় নাগরিক, এটা আপনার আত্মসম্মানে লাগবে কিনা আপনি নিজেকে জিজ্ঞেস করুন। নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন নওশাদ সিদ্দিকী। তিনি ওয়াকফ সম্পত্তি নিয়ে বলতে গিয়ে কথা বলেছেন ওয়াকফ সম্পত্তি কারার সঙ্গে যুক্ত মুখ্যমন্ত্রী। নওশাদের সাথে আমাদের বিরোধী দলনেতার খুব ভালো সম্পর্ক, কি লেনা দেনা আছে আমি জানি না, কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে সম্পর্ক রাখলে ও সব দিক দিয়ে স্ফীত হয়, চেহারাতেও অন্যদিকেও। লাস্ট একটা কোশ্চেন, জাতীয় স্কুল গেমসে বাংলার সাঁতারুরা গিয়েছিল এবং সেখানে বাংলার সাঁতারুদের সঙ্গে তাদেরকে মাটিতে শুতে দেওয়া হয়েছে শীতকালে, এবং তাদের খাবার পানীয় সেসব নিয়ে কিছু কোনো ব্যবস্থা রাখা হয়নি। তারা যখন বলেছে, তারা বলেছে এখানে থাকলে থাকো, না হলে এখান থেকে বের করে দেবো। যেখানে 3 স্টার অ্যাকোমোডেশন বা হোস্টেল দেওয়া হচ্ছে। এইটাই তো আমরা বারবার বলছি, বাংলার উপরে এই যে বঞ্চনা হচ্ছে সর্বক্ষেত্রে, এটা বাংলায় বসবাসকারী সব মানুষের অনুধাবন করা উচিত। আপনি কল্পনা করতে পারেন, এরপরে এরা যদি কোনোদিন এখানে 1 ইঞ্চি জমি পায়, তাহলে বাঙালিরা কিংবা বাংলায় বসবাসকারী মানুষেরা যেরকমভাবে জীবন ধারণ করে,
তার পুরো পরিবেশটাই পাল্টে যাবে। এই উত্তরটা তো বিরোধী দলনেতা এবং তার যারা রয়েছেন তার সাথে বিরোধী দলে তাদেরও দেওয়া উচিত। একদিকে রিচা ঘোষকে তারা সম্মান জানাতে যাচ্ছেন বাড়িতে, আর অন্যদিকে ভিন রাজ্যে গিয়ে সেখানে গিয়ে মাটিতে শুতে দিচ্ছে বাংলার মেয়েদের, মানে বাংলার যারা প্রতিযোগী সাঁতারু তাদের। সেটা তো জিজ্ঞেস করা উচিত যে কি হচ্ছে এটা।